আজ তোমাদের পড়া আছে ইউলিসিস। ইউলিসিস is the most celebrated poem by Lord Alfred Tennyson এবং অ্যালফ্রেড টেনিসন ছিলেন ভিক্টোরিয়ান এজের একজন জনপ্রিয় লেখক। ইউলিসিস কবিতাটি রচনা করা হয় 1833-এর 20 অক্টোবর। ঠিক তার এক মাস পূর্বে 15 সেপ্টেম্বর 1833-এ অ্যালফ্রেড টেনিসনের প্রিয় বন্ধু আর্থার হেনরি হ্যালামের মৃত্যু হয়। অ্যালফ্রেড টেনিসনের কয়েকটি বিখ্যাত লেখার মধ্যে রয়েছে ইন মেমোরিয়াম, ইউলিসিস, দ্য লোটাস ইটার, এটসেট্রা। ইউলিসিস কবিতাটি পাবলিশ করা হয় 1842 সালে পোয়েমস নামক গ্রন্থে। ইউলিসিস একটি ড্রামাটিক মনোলগ। তো ন্যাচারালি প্রশ্ন আসে যে ড্রামাটিক মনোলগ বিষয়টি কি? ড্রামাটিক মনোলগ জানার আগে আমাদের আরো দুটো জিনিস জেনে নেওয়া দরকার। তা হলো সলিলকি এবং অ্যাসাইড। সলিলকি হচ্ছে সেলফ টকিং। সলিলকি ব্যবহার করা হয় ড্রামাতে এবং অ্যাসাইডও ড্রামাতে ব্যবহার করা হয়, কিন্তু ড্রামাটিক মনোলগ শুধুমাত্র পোয়েট্রিতেই ব্যবহার করা হয়। তো সলিলকি যখন ড্রামাতে কোনো ক্যারেক্টার তার ইমোশন, ফিলিং, প্যাশন এগুলো প্রকাশ করে যখন তার সামনে কোনো ক্যারেক্টার থাকে না, অর্থাৎ সে নিজে নিজে কথা বলে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যখন আমরা ম্যাকবেথ পড়ব সেখানে দেখতে পাবো যে ম্যাকবেথের চিঠি পাওয়ার পর লেডি ম্যাকবেথ নিজে নিজে কথা বলছে, যখন উইচেসরা ভবিষ্যৎবাণী করেছে যে ম্যাকবেথ ভবিষ্যতে রাজা হবে। তো সে কি কথা বলছে? সে বলছে গ্লামিস thou art and Cordo and shall be what thou art promised, yet do I fear thy nature, it is too full of the milk of human kindness. তুমি ক্লামিসের থেন, কর্ডোর থেন, এবং তুমি যে প্রতিশ্রুতি করেছ সে প্রতিশ্রুতি রাখবে, অর্থাৎ তুমি ভবিষ্যতে রাজা হবে। কিন্তু আমি তো ভয় পাচ্ছি যে তোমার হৃদয়ে তো মানুষের জন্য সহানুভূতির শেষ নাই, কমতির শেষ নাই। এই যে কথাগুলি বলছে সেই সময়তে কিন্তু লেডি ম্যাকবেথের সামনে কেউ উপস্থিত ছিল না, শুধুমাত্র অডিয়েন্সরা বুঝতে পারছে যে লেডি ম্যাকবেথ নিজে নিজে কথা বলছে। অ্যাসাইড বিষয়টা কি? অ্যাসাইড বিষয়টা ড্রামাতে কোনো একটি ক্যারেক্টার আর একটা ক্যারেক্টার সম্পর্কে যখন হিডেন একটা ইনফরমেশন দেয়, কিন্তু সেই ক্যারেক্টারটা জানতে পারে না, অডিয়েন্স ঠিকই বুঝতে পারে। এটা হচ্ছে অ্যাসাইড। এবার চলো দেখা যাক ড্রামাটিক মনোলগ বিষয়টা কি। তো ড্রামাটিক মনোলগে
আমরা দেখতে পাবো যে একজন স্পিকার থাকবে, যে স্পিকার পুরো পোয়েমটা বর্ণনা দেবে এবং তার সামনে একজন সাইলেন্ট লিসনার থাকবে, যে লিসনার, যে শ্রোতা কোনো কথা বলবে না। সেই লিসনার ইমাজিনেটিভ হতে পারে, কাল্পনিক হতে পারে, অথবা রিয়েল বাস্তব হতে পারে। যেমন আমরা মাই লাস্ট ডাচেস পড়ার সময় দেখতে পেয়েছিলাম যে ডিউক তার সম্পর্কে বর্ণনা দিচ্ছে সে কেমন, এবং তার সামনে যে সাইলেন্ট লিসনার ছিল সে কিন্তু কখনো কথা বলেনি। ড্রামাটিক মনোলগের আর একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এটা মাঝখান থেকে শুরু হবে। যেমন মাই লাস্ট ডাচেস শুরু হয়েছিল দ্যাটস মাই লাস্ট ডাচেস painted on the wall looking as if she were alive। এই যে বললো দ্যাটস মাই লাস্ট ডাচেস, ওই যে আমার মৃত পত্নী যাকে দেখে মনে হচ্ছে সে এখনো জীবিত আছে, তো এর আগে তো কিছু ছিল। তো এটাই হচ্ছে ড্রামাটিক মনোলগের ফিচার্স। আবার রিপিট করে দিই যে ড্রামাটিক মনোলগে একজন স্পিকার থাকবে, যে স্পিকারের সামনে সাইলেন্ট লিসনার থাকবে এবং এই স্পিকার ধীরে ধীরে তার ক্যারেক্টার সম্পর্কে বর্ণনা দেবে এবং এটা মাঝখান থেকে শুরু হবে। ইউলিসিসের সোর্স রয়েছে, যেমন করে ম্যাকবেথে আমরা দেখতে পেয়েছিলাম ম্যাকবেথের সোর্স রয়েছে। ম্যাকবেথ নেওয়া হয়েছিল রাফায়েল হোলিনসিডস দ্য ক্রনিকল অফ স্কটল্যান্ড থেকে, তেমনি করে ইউলিসিস কবিতাটি নেওয়া হয়েছে দান্তের ডিভাইন কমেডি ইনফার্নো ক্যান্টো নাম্বার 26 থেকে। এই কবিতাতে মোট 70টি লাইন রয়েছে এবং 3টে স্ট্যান্জা রয়েছে এবং এটা আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়েছে। চলো এবার কবিতাটি লাইন বাই লাইন ওয়ার্ড মিনিং এবং এক্সপ্লেনেশন করা যায়। It little profits that an idle king by the still hearth among these barren crags, matched with an aged wife, I made and dole unequal laws unto a savage race that bird and sleep and feed and know not me. It little profits, এটা হচ্ছে জিরো প্রফিটস, এটার কোনো মূল্য নেই, ইট ইজ মিনিংলেস, দ্যাট ইজ নো গুড ইন ইট, এটার মধ্যে কোনো ভালো কিছু পাচ্ছে না। কোনটা? দ্যাট অ্যান আইডল কিং, যে অলস রাজার ক্ষেত্রে, লেজি রাজার ক্ষেত্রে, বাই দিস স্টিল হার্থ, এই এক্সটিংগুইশ হার্থের পাশে, নিভে যাওয়া উনুনের পাশে, অ্যামং দিস ব্যারেন ক্র্যাগস, এই অনুর্বর পাহাড়ের পাদদেশে। আইডল কিং বলতে কাকে বোঝানো হয়েছে? আইডল কিং বলতে ইউলিসিস নিজেকে বুঝিয়েছে। ইউলিসিস কে ছিল? ইউলিসিস ছিল ইথাকা রাজ্যের আয়োনান দ্বীপপুঞ্জের রাজা। স্টিল হার্থ বিষয়টা কি? স্টিল হার্থ symbolizes the domestic life, motionless domestic life, যে ইউলিসিসের সংসার জীবন সম্পর্কে তেমন কোনো ইন্টারেস্ট নাই, সেজন্য সে বলছে ম্যাচড উইথ অ্যান
এজড ওয়াইফ, বুড়ি বইয়ের সঙ্গে ম্যাচ করা যাচ্ছে না। তার বইয়ের নাম কি ছিল? পেনেলোপে। আই মেড অ্যান্ড ডোল, আমি মেজার করছি এবং ডিস্ট্রিবিউট করছি। কি মেজার করছে, ডিস্ট্রিবিউট করছে? আনইকুয়াল লজ, আনজাস্টিফিবল অ্যাডমিনিস্ট্রেশন করছে। কে? ইউলিসিস। তাহলে সে পরিমাণ করছে এবং বিতরণ করছে। কি পরিমাণ বিতরণ করছে? আনইকুয়াল লজ, যে ল তো সবারই জন্য সমান, কিন্তু ইউলিসিস এখানে আনইকুয়াল ল ডিস্ট্রিবিউট করছে কি জন্য? কারণ সে তার সংসার জীবন থেকে দীর্ঘ 20 বছর বাইরে ছিল। আমরা যদি দেখি হোমারের ইলিয়াড এবং ওডিসিতে, যে ইলিয়াডে দেখা যায় যে 10 বছর ধরে যুদ্ধ হয় এবং ওডিসিতে দেখতে পাই যে ইউলিসিস ফিরতে আরও 10 বছর সময়। এই মোট 20 বছর সে তার সাবজেক্ট থেকে, সে তার প্রজাদের থেকে দূরে ছিল। সেজন্য সে আনইকুয়াল ল ডিস্ট্রিবিউট করছে আনটু এই স্যাভেজ রেস, এই বর্বর, এই আনসিভিলাইজড, অসভ্য জাতির কাছে। অসভ্য জাতি, আনসিভিলাইজড রেস বলতে কাকে বোঝাইছে? ইউলিসিস তার প্রজাদের বুঝিয়েছে। যারা কি করে? দ্যাট হোল্ড, যারা সঞ্চয় করে, অ্যান্ড স্লিপ, এবং ঘুমায়, অ্যান্ড ফিড, খায়, অ্যান্ড নো নট মি, এবং আমাকে চেনে না। তাহলে ইথাকা রাজ্যের রাজ্যবাসীদের জীবনযাত্রা সম্পর্কে কি জানা গেল? যে তারা সঞ্চয় করে, তারা ঘুমায়, তারা খায়, কিন্তু ইউলিসিস সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই যে ইউলিসিস কে। এই লাইনটা একটা ফিগার অফ স্পিচের মধ্যে পড়ে, যেটাকে বলা হয় পলিসিনডেটা। যখন কোনো বাক্যে রিপিটেশন অফ অ্যান্ড থাকে তখন তাকে পলিসিনডেটা বলা হয়। আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, আমি ভ্রমণ থেকে রেস্ট নিতে পারবো না। আই ক্যান নট স্টপ ট্রাভেলিং, আমি ট্রাভেল করা বন্ধ করতে পারবে না। কেন ট্রাভেল বন্ধ করবে না সে? কারণ সে ট্রাভেল করেই তো জ্ঞান অর্জন করে, আননোনকে জানে, অজানাকে অন্বেষণ করে, নতুন কিছু উন্মোচন করে। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, আমি জীবনের তলানি পর্যন্ত পান করতে চাই। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ মেটাফর। জীবনের তলানি পর্যন্ত পান করা বলতে বোঝানো হয়েছে যে শেষ পর্যন্ত, যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত সে জ্ঞান অর্জন করবে, সে অজানাকে জানবে। অল টাইমস আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, হ্যাভ সাফার্ড গ্রেটলি, both with those that loved me and alone on shore, and when through scudding drifts the rainy Hyades vexed the dim sea, I am become a name. So all times I have enjoyed, সমস্ত সময় আমি উপভোগ করেছি, গ্রেটলি, ভালোভাবে উপভোগ করেছি, হ্যাভ সাফার্ড গ্রেটলি, এবং যন্ত্রণাও খুব ভালোভাবে পেয়েছি। both with those that love me, তাদের সঙ্গে যারা আমাকে ভালোবাসত, অ্যান্ড অ্যালোন, তাহলে আমি একাকীও যন্ত্রণা ভোগ করেছি, আনন্দ ভোগ করেছি, এবং তাদের সঙ্গেও আনন্দ করেছি, যন্ত্রণা ভোগ করেছি যারা আমাকে ভালোবাসত। অন শোর, উপকূলে, অ্যান্ড when through scudding drifts the rainy Hyades vexed the dim sea, এবং যখন বিক্ষিপ্ত মেঘেরা এসে অন্ধকার সমুদ্রকে বিশৃঙ্খলা সৃষ্টি করে দিত, কনফিউশন তৈরি করে দিত, তখনও আমি কি করেছি? আমি এনজয় গ্রেটলি, সাফার্ড গ্রেটলি, আমি উপভোগ করেছি খুব ভালোভাবে এবং যন্ত্রণাও পেয়েছি ভালোভাবে। রেইনি হায়াডিসটা কি? তো এটা একটা মিথিক্যাল, গ্রিক মিথিক্যাল অ্যালিউশন।
হায়াডিস হচ্ছে 5 ডটার্স অফ অ্যাটলাস, যারা ছিল দ্য ব্রিঞ্জার্স অফ রেন, বৃষ্টি নিয়ে আসতো। তো যখন বিক্ষিপ্ত মেঘ এসে অন্ধকার সমুদ্রকে উত্তাল করে তুলত, সেই কঠিন সময়েও আমি দেখেছি আই অ্যাম বিকাম এ নেম, নেম ইকুয়াল টু ফেম, আমি ফেমাস হয়েছি। কেন? ফর অলওয়েজ রোমিং উইথ এ হাংরি হার্ট, ক্ষুধার্ত হার্ট নিয়ে আমি ঘুরে বেড়িয়েছি। হাংরি হার্ট ইজ অ্যান এক্সাম্পল of alliteration. This is also an example of transferred epithet. Much have I seen and known, cities of men and manners, climates, councils, governments, myself not least, but honored of them all, and drunk delight of battle with my peers far on the ringing plains of windy Troy. আমি কেন ফেমাস হয়েছি? কারণ আমি ক্ষুধার্ত হৃদয় নিয়ে ঘুরে বেড়িয়েছি। কিসের জন্য ঘুরে বেড়িয়েছি? জ্ঞান অর্জন করার জন্য, অচেনাকে জানার জন্য, নতুন কিছু আবিষ্কার করার জন্য আমি ঘুরে বেড়িয়েছি, সেই জন্য আমি ফেমাস হয়েছি। মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন, আমি অনেক কিছু দেখেছি এবং অনেক কিছু জেনেওছি। কি কি দেখেছে তার বর্ণনা আছে, দেখো। সিটিজ অফ মেন, শহরের মানুষের দেখেছে, অ্যান্ড ম্যানার্স, তাদের ব্যবহার, ক্লাইমেটস, আবহাওয়া, কাউন্সিলস, পরিষদ, গভর্নমেন্টস, মাইসেলফ নট লিস্ট বাট অনার্ড অফ দেম অল, আমিও কোনো অংশে কম নয় তাদের মতো, আমিও সম্মানিত হয়েছি। অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটল উইথ মাই পিয়ার্স, এবং আমার সঙ্গীদের সঙ্গে আমি যুদ্ধের আনন্দ পান করেছি। ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়, ওই যে দূরে মুখরিত সমভূমিতে উইন্ডি ট্রয়, প্রবাহমান বাতাস প্রবাহিত ঝোড়ো ট্রয় নগরে। এই ট্রয়টা হচ্ছে হোমারিক অ্যালিউশন ইন ওডিসি, রেফার্স টু ট্রোজান ওয়ার। ট্রয় যুদ্ধের কথা এখানে বলা হয়েছে। ট্রয় যুদ্ধটা কেন হয়েছিল তা আমরা যদি দেখি, হোমারের ওডিসিতে একদিকে ছিল গ্রিক, একদিকে ছিল ট্রয়। গ্রিকের হেলেন ছিল এক সুন্দরী রমণী, যে ছিল মেলেনিয়াসের স্ত্রী, এবং মেলেনিয়াস ছিল গ্রিক কিং অ্যাগামেমননের ভাই। এই হেলেনকে অপহরণ করছে, তুলে নিয়ে পালিয়ে যাচ্ছে প্যারিস, ট্রয় নগরে। প্যারিস হচ্ছে সন অফ প্রিয়ামের পুত্র। তো যখন গ্রিকরা হেলেনকে ফেরত চাইল এবং ট্রয় নগর অস্বীকার করলো, তখন গ্রিকেরা যুদ্ধ ঘোষণা করেছিল এবং 10 বছর ধরে সেই যুদ্ধ চলে। এই যুদ্ধে ইউলিসিসও যোগদান করেছিল। এটা হচ্ছে ট্রয় নগরের ঘটনা। আই অ্যাম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেট, আমি যার সঙ্গে সাক্ষাৎ করেছি, যেগুলো সাক্ষাৎ করেছি সেগুলোর আমি একটা অংশ। Yet all experience is an arc where through glimpse that untraveled world whose margin fades forever and forever when I move. তারপরে মনে হচ্ছে সমস্ত এক্সপেরিয়েন্স equal to knowledge is an arc, is an entrance, is an gateway, একটা প্রবেশদ্বারের মতো, where through, যার মধ্যে দিয়ে glimpse that untraveled world means unexplored
explored world whose margin fades forever and forever when I move. যা কিছু আমি এক্সপিরিয়েন্স করেছি, যা কিছু আমি গ্যাদার করেছি, যে নলেজ আমি অ্যাকোয়ার করেছি, সেটা কেবলমাত্র একটি প্রবেশ দ্বারের মতো, কেবল শুরু, এবং যার মধ্যে দিয়ে আমি যখন প্রবেশ করি সেই ওয়ার্ল্ডের, আনট্রাভেলড ওয়ার্ল্ডের যে জগতে আমি এখনও পৌঁছাতে পারিনি, যেই জগতের জ্ঞান এখনও সন্ধান করতে পারিনি, সেই জগতের মার্জিন, সীমারেখা ফেডস, বিলীন হয়ে যায়, ফরএভার অ্যান্ড ফরএভার, চিরতরে হয়ে নাই মুভ। আমি যখন ঘুরে তাকাই, আমি যে এত কিছু দেখলাম, এত কিছু জানলাম, আমি সিটিজ অফ মেন দেখলাম, ম্যানার্স দেখলাম, ক্লাইমেট দেখলাম, কাউন্সিল দেখলাম, গভর্নমেন্ট দেখলাম, এত কিছু দেখার পরে, এত কিছু জানার পরেও আমার কাছে মনে হচ্ছে কি জানে জ্ঞান অর্জনের কিছুই এখনো হয়নি। How dull it is to pause, to make an end, to rust unburnished, not to sign in use. কতটা বোকা হবে না এটা, এটাকে পজ করে দাও, এটাকে থামিয়ে দাও, টু মেক অ্যান এন্ড, এটাকে শেষ করে দাও, টু রাস্ট আনবার্নিশড, ধারণা দিয়ে মরচে পড়ে ফেলে রাখা, নট টু সাইন ইন ইউজ, ব্যবহারের জন্য চকচকে না করা। এটা পুরোটা একটা মেটাফর, উদাহরণ, যে এক্স বা বিল হুককে তুলনা করা হচ্ছে কিসের সঙ্গে, তার ব্রেনের সঙ্গে, তার নলেজের সঙ্গে, যে সে যদি ট্রাভেল না করে, ভ্রমণ না করে, তাহলে তো সে অজানাকে জানতে পারছে না, অজানাকে চিনতে পারছে না, নতুন কিছু আবিষ্কার করতে পারছে না। তাহলে যদি সে ট্রাভেল করা বন্ধ করে দেয়, তাহলে কি হবে, তার ব্রেনে মোর্চা পড়বে, সে নতুন কিছু শিখতে পারবে না। As though to breathe were life, শ্বাস প্রশ্বাস নেওয়াই কি শুধুমাত্র জীবন? লাইফ পাইল্ড ওয়ান লাইফ, জীবনের উপরে জীবন, যদি জীবনের উপর জীবন দেওয়া হয়, we are all too little, খুবই কমই হবে। তার মানে যেই লাইফে শুধু শ্বাস প্রশ্বাস নেওয়া ছাড়া কোনো কাজ নাই, যেই লাইফে আমরা নতুন কিছু জানতে পারলাম না, নতুন কিছু শিখতে পারলাম না, নতুন জ্ঞান অর্জন করতে পারলাম না, সেই লাইফ যদি অনেক লম্বাও হয়, তাহলে সেই লাইফটা কিন্তু মিনিংলেস, এই লাইফের কোনো ভ্যালু নাই। তাই ঠিক বলছে সে, as though to breathe were life, শ্বাস প্রশ্বাস নেওয়াই কি শুধুমাত্র জীবন। and of unto me little remains, এবং আমার কাছে সে জীবন খুব কমই রয়েছে, তার মানে আমার জীবন ফুরিয়ে আসতে চলেছে। but every hour is saved from that eternal silence, something more, a bringer of new things, and while it were for some 3 suns to store and word myself, but কিন্তু প্রত্যেকটা আওয়ার, প্রত্যেকটা সময় সেভ করা হয়েছে, সঞ্চয় করা হয়েছে না, এখানে সেভ করা বলতে কাজে লাগানো হয়েছে। প্রত্যেকটা সময় আমি ট্রাভেল করে কি করেছি, জ্ঞান অর্জন করেছি, প্রত্যেকটা সময় আমি নতুন কিছু শেখার জন্য কাজে লেগেছি। ফ্রম দ্যাট ইটারনাল সাইলেন্স, সেই চিরন্তন নীরবতা থেকে। ইটারনাল সাইলেন্স ইজ অ্যান এক্সাম্পল অফ ইউফেমিজম। কোনো হার্ডস বিষয়কে, কঠিন জিনিসকে যখন প্লিজেন্ট ওয়েতে বলা হয়, তখন তাকে ইউফেমিজম বলা হয়। ইটারনাল সাইলেন্স বলতে মৃত্যুর কথা এখানে বোঝানো হয়েছে। তাহলে প্রত্যেকটা মুহূর্ত আমি কাজে লেগেছি মৃত্যুর আগে পর্যন্ত। সামথিং মোর, কিছু আরও বেশি, এ ব্রিঞ্জার অফ নিউ থিংস, নতুন কিছু নিয়ে আসার জন্য, নতুন কিছু আবিষ্কার করার জন্য। অ্যান্ড ভাই ইট ওয়ার, এটা কি তো খারাপ হতো না, কত জঘন্য হতো না, কত বাজে হতো না। ফর সাম 3 suns টু স্টোর অ্যান্ড ওয়ার্ড মাইসেলফ, 3টে সান বলতে 3টে বছর তার জীবনে
বেঁচে বাঁচার কথা বলা হয়েছে। তাহলে আমার কাছে যে 3টে বছর আছে, সেই বছরটা যদি আমি এক্সপ্লোর না করে, আমি যদি নতুন কিছু না জেনে, নতুন কিছু না শিখে, যদি শুধুমাত্র সেভ করে রাখি, ওয়ার্ড করে রাখি, সঞ্চয় করে রাখি, জমা করে রাখি, তাহলে এটা জঘন্য হতো না? অ্যান্ড দিস গ্রে স্পিরিট আর্নিং ইন ডিজায়ার, এবং এই ধূসর আত্মা কেচে আর্নিং ইন ডিজায়ার, তীব্র বাসনায় আকুল হয়ে আছে। গ্রে স্পিরিট, স্পিরিট কখনো গ্রে হয় না। গ্রে স্পিরিট বলতে তার ওল্ড এজকে বুঝিয়েছে। এটা একটা ট্রান্সফার্ড এপিথের উদাহরণ। টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, জ্ঞানকে ফলো করার জন্য লাইক এ সিঙ্কিং স্টার, একটি ডুবে যাওয়া তারার মতো, বিয়ন্ড দ্য মোস্ট বাউন্ড অফ হিউম্যান থট। সিঙ্কিং স্টারটা কি? তো গ্রিকরা মনে করত যে পৃথিবীর শেষ প্রান্তে গিয়ে তারা ডুবে যায়, এবং তাদের মতে জিব্রাল্টার অফ স্পেন ইজ দ্য লাস্ট পার্ট অফ আর্থ। যে স্পেনের যে জিব্রাল্টার আছে সেটা হচ্ছে পৃথিবীর শেষ প্রান্ত। তো জ্ঞানকে অর্জন করার জন্য, জ্ঞানকে ফলো করার জন্যে আমি পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত যেতে রাজি আছি। বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, মানুষের চিন্তাধারার বাইরে গিয়ে আমি জ্ঞান অর্জন করব। আমি অজানাকে জানবো, অচেনাকে চিনব, নতুন কিছু আবিষ্কার করব। এটা হচ্ছে ইউলিসিসের জিল, তীব্র ইচ্ছা। আজ স্ট্যানজা 1 এতটুকুই থাকুক, পরের দিন বাকিটুকু আলোচনা করা। ওকে।